তো শাওন, ওয়ার্ল্ড কাপের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে সব দিকে। সবাই দেখা যাচ্ছে অ্যানালাইসিস করতেছে, সবাই প্রেডিকশন দিচ্ছে কোন টিম চ্যাম্পিয়ন হবে, কোন টিমগুলা ভালো করবে, র্যাঙ্কিং করতেছে। তো আমি তোমার থেকে জানতে চাচ্ছি যে তোমার মতে কি হইতে পারে এবার ওয়ার্ল্ড কাপে। আসলে ভাই, এই বছর ওয়ার্ল্ড কাপে আমি যা দেখতেছি তাহলে মানে ওয়ার্ল্ড কাপটা আসলে এবার প্রেডিক্ট করা খুবই কঠিন। কারণ আমাদের হচ্ছে মেসির সেই বিশ্বকাপ, রোনালদো যাচ্ছে যে সে একবার হইলেও একটা বিশ্বকাপ নিয়ে সে অবসর নেবে। আবার দেখছি ব্রাজিল দলে আবার নেইমারও ফিরে আসছে। এদিকে স্পেনের দল, এরাও খুবই ব্যালেন্স দেখা যাচ্ছে, লামিন ইয়ামাল সহ। মানে আসলে সব মিলাই আমার কাছে মনে হয় যে এবার প্রেডিক্ট করা খুবই কঠিন। আসলে আর্জেন্টিনা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে গতবার, আর্জেন্টিনার টিম কিন্তু যথেষ্ট ভালো আছে, এবারও প্রায় একই আছে। গতবারের চ্যাম্পিয়ন টিমের যে স্কোয়াড ছিল সেম স্কোয়াড আছে। তো আর্জেন্টিনা অবশ্যই ডিফেন্ড করতে চাইবে তাদের কাপটা। ব্রাজিলের কথা যেটা বলবো, ব্রাজিল সবচেয়ে বড় অ্যাডভান্টেজে আছে এবার, কারণ হচ্ছে তোমার খেলা কিন্তু আমেরিকাতে। তো আমেরিকাতে কিন্তু অনেক মানে গরমের আধিক্যটা বেশি থাকবে। তো দেখা যাবে প্রত্যেকটা টিম কিন্তু বিশেষ করে হাফ টাইমের পরে অনেক মানে ক্লান্ত হয়ে যাবে। তো ব্রাজিলের ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে ওদের বেঞ্চের যে টিমটা, এই বেঞ্চের টিম কিন্তু অন্যান্য যে কোনো জাতীয় দলের থেকে স্ট্রং। তো এই অ্যাডভান্টেজটা কোচ নিতে পারবে ব্রাজিলের, যে হচ্ছে যখন তোমার হাফ টাইমের পরে আর কি দেখা যাবে পুরো, আর ওদের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু টিম আছে, তোমার মানে প্লেয়ার আছে ভালো ভালো, ওই ফরওয়ার্ডে বলো, মিডফিল্ডারে বলো, ডিফেন্সিভে বলো, ওয়ার্ল্ড ক্লাস। হ্যাঁ। তো দেখা যাবে ওরা কোচ হয়তো চেঞ্জ করে যখন দিবে আবার নামাবে না, ওদের এনার্জির ব্যাপারটা থাকবে, তো অন্য টিম পেরে উঠবে না ওদের সাথে, ঠিক আছে। তো এই সুযোগটা পাবে। আবার নেইমার হচ্ছে যে লেভেলের প্লেয়ার, ও তো চাইবে শেষবার একবার নিতেই। আর পর্তুগালও কিন্তু এবার ইতিহাসের সবচেয়ে ভালো টিম এবার পর্তুগাল। তো রোনালদোরও শেষ বিশ্বকাপ, রোনালদোও চাইবে। তো ধরো এদের তিনজনের মধ্যে কাড়াকাড়ি হাড্ডাহাড্ডি একটা একটা লড়াই তো হবে, আশা করতেই হবে। কিন্তু তারপরে আবার তো ইউরোপ তো ধরো আছে, ইউরোপের স্পেন, লামিন ইয়ামাল ওইদিকে, এদিকে হচ্ছে ফ্রান্সের এমবাপ্পে, এরা তো যে লেভেলের মানে ফর্মে আছে। তুমি যে কোনো হচ্ছে, আমি এক সাম্প্রতিককালে এআই এর একটা দেখলাম, এআই প্রেডিকশন দিছে, এআই জেমিনি সব জায়গাতে ওদেরও একই কথা যে হচ্ছে ফ্রান্স স্পেন, এই দুটা কিন্তু সবাই লাগা একদমই রাখতেছে ফ্রান্স স্পেনকে। আবার হচ্ছে তোমার ইংল্যান্ডও কিন্তু খারাপ খেলবে না এবার। তো মোট কথা আসলে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন দেওয়া খুবই টাফ, চ্যাম্পিয়ন প্রেডিকশন দেওয়া তো আরো টাফ। অনেক কনফিউশন আর কি ওয়ার্ল্ড কাপ নিয়ে এবার কি হবে, অনেক ঝামেলা, কেউ কিছু বুঝতেছে না। তো যাই হোক, ওয়ার্ল্ড কাপ নিয়ে যতটা কনফিউশন, এতটা কনফিউশন কিন্তু আমরা আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার যে টার্মগুলো আসে, স্বাভাবিক সংখ্যা, মূলদ, অমূলদ, এগুলো নিয়ে কিন্তু এত কনফিউশন রাখা যাবে না, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে, বাট ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর বাস্তব সংখ্যা মূলত আমাদের ক্লাস 6 বলো, 7 বলো, 9, 10, এমনকি জব, সবগুলোর জন্য কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো যাই হোক, ওয়ার্ল্ড কাপ নিয়ে তো আমরা কোনো প্রেডিকশন দিতে পারলাম না, কোনো মানে সিদ্ধান্তে আসতে পারলাম না, বাট বাস্তব সংখ্যা নিয়ে আমরা এখন সব ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আমরা ফাইনাল একটা সিদ্ধান্তে আসবো এবং আমরা দারুণ একটা অনেকগুলো গোল আজকে দিতে হবে, বাস্তব সংখ্যা বোঝাতে বোঝাতে আমরা গোল দেবো, আমাদের স্টুডেন্টরা গোল দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা ক্লাস প্র্যাকটিস করাবো, স্টুডেন্টরা পরীক্ষা দেয় একদম ফাটাই দিয়ে। অবশ্যই। তো তাইলে বাস্তব সংখ্যা হচ্ছে, আমরা জানি মূলত সংখ্যা দুই প্রকার, বাস্তব, অবাস্তব। অবাস্তব তো অবাস্তব নিয়ে কিন্তু কথা কম হয় আসলে, অবাস্তব নিয়ে খুব একটা প্রয়োজন হয় না, তো আমরা বাস্তবটা নিয়ে মূলত আলোচনা করি, তাই না? এটাই ভালো হবে আমার মনে হয়। তো বাস্তব সংখ্যা নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বাস্তব সংখ্যা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। প্রথমত সেটা হলো, এক পাশে থাকবে হচ্ছে মূলদ, এক পাশে হচ্ছে এক পাশে হচ্ছে অমূলদ। তো অমূলদ নিয়ে যদি কথা বলতে হয়, অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলার মান নির্দিষ্ট নয়, নির্দিষ্ট থাকবে, মান নির্দিষ্ট, অনেকগুলো মান অসীম আর কি, পাঁচটাই থাকবে, মানটা অসীম এরকম হবে। যেরকম তোমার আমরা এখানে ছোট করে লিখে দিতে পারি, পায়ের মান হইতে পারে, তাই না? পায়ের মান অসীম। তারপরে আমরা দেখবো যে ওই ইয়ার ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে অনেকগুলা জি অভিকর্ষ স্তর এরকম যে মানগুলা আসলে আমরা সংক্ষেপে পড়ি, কিন্তু ওইটার আসলে আরো অনেকগুলা মান আমরা যদি দেখি তাহলে আসতে থাকবে। তো অমূলদ সংখ্যা আসলে চিনলেই বাকিগুলো সব অমূলদ, সরি সবই মূলদ। অমূলদ সংখ্যা চিনলেই বাকিগুলো সব মূলদ। মূলদের মধ্যে তোমার হচ্ছে সবগুলাই পড়বে, স্বাভাবিক সংখ্যা পড়বে, আরো যতগুলো আছে আমাদের পূর্ণ সংখ্যা বলো, ধনাত্মক বলো, ঋণাত্মক বলো, সবই পড়বে। হ্যাঁ। তো আসলে এটা বোঝানোর জন্য আমার মনে হয় সংখ্যা রেখাটা খুব ভালো কাজে দিবে। তো তাহলে কাজ করো, সংখ্যা রেখা দিয়ে স্টুডেন্টকে আমরা একটু বুঝাই দিই। সংখ্যা রেখা দিয়ে আমরা একটা সংখ্যা রেখা আঁকানোর, কালোটা দিয়ে করো। এটা যদি হয় আমাদের একটা সংখ্যা রেখা, তাহলে আমরা হচ্ছে এখানে শূন্যকে একটা নিরপেক্ষ
মাধ্যম হিসেবে ইউজ করতে পারি। ভাই এখানে শূন্যকে আপনার কি মনে হচ্ছে? শূন্য মূলত এখানে আসলে আমরা যে একটা মনে করো সংখ্যা, সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা এসে কে চিনাই দেবে? সেটা দেখা যাচ্ছে এটা কি ডোনাল্ড ট্রাম্প এসে শিখাই দেবে? না, এটা শূন্য বুঝাই দিবে আমাদেরকে। শূন্য মূলত মিডিয়াটর, ও হচ্ছে মানে বর্ডারের মতো কাজ করতেছে, দেন ও হচ্ছে চিনাবে যে আসলে কোন সংখ্যাটা কেমন। এটাই। আরেকটা বিষয় আমি বলতে পারি, শূন্য এখানে আমরা বলতে পারি হচ্ছে সিজনাল ফ্যানের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সিজনাল ফ্যানের মতো। মানে যে যার দিকে ডাকবে সে তার দিকেই চলে যাবে। না, দেখা যাবে সিজনাল ফ্যান তো সারা বছর ফুটবল ফলো করে না, এই আসবেই হলো ওয়ার্ল্ড কাপের একটু আগে, এসে দেখা যাবে সব দিকে কথা বলবে। দেখা যাচ্ছে কোনো টিমের ফ্যানকে চালাচ্ছে, ব্রাজিলের টিমের ফ্যানকেও চালাচ্ছে, আর্জেন্টিনার ফ্যানকেও পচাচ্ছে, সব টিমকে পচাচ্ছে। দিন শেষে ও কার সাপোর্টার শূন্য আসলে ওরকম, এ আসলে নিরপেক্ষ, এ না ওর দিকে, না ঋণাত্মকের দিকে, না ধনাত্মকের দিকে, এরকম আসলে বিষয়টা। তো আমরা আসলে শূন্যটাকে আমরা জাজ করলাম কি জন্য? কারণ শূন্য আমাদের নির্ধারণ করবে যে আমাদের সংখ্যা রেখার আসলে কোনগুলা ধনাত্মক, কোনগুলা ঋণাত্মক। এই জিনিসটা আমরা নির্ধারণ করতে পারবো কার দ্বারা? আমরা তো শূন্যর মাধ্যমে। শূন্যর মাধ্যমে। আমরা যদি এটা ধরে হচ্ছে 1, এখানে 2 বা এখানে হচ্ছে 3, এভাবে চলতে থাকবে। এবং এই পাশে হচ্ছে -1, -2, -3, হ্যাঁ, এই যে আমরা হচ্ছে শূন্যকে কেন্দ্র করে বা শূন্যর দ্বারা আমরা চিহ্নিত করে শূন্যর ডান পাশে, মোট কথা আমরা সুন্দর একটা ইয়া দিয়ে দিতে পারি স্টুডেন্টদেরকে, যে মনে করো এক্স এর মান যদি 0 থেকে বড় হয়, হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে কি ধরতে হবে? ধনাত্মক ধরতে হবে। আর ওইদিকে মনে করো এক্স এর মান যদি কি হয়, 0 থেকে ঋণাত্মক হয়, ছোট হয়, তাহলে ঋণাত্মক ধরতে হবে, তাই না? মোট কথা তাহলে দেখো, এই 1, 2, 3 এগুলো সবই হবে ধনাত্মক, আর ওইদিকে -1, -2, -3 এগুলো সব হবে কি? ঋণাত্মক। এখন পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা মিলেই কিন্তু পূর্ণ সংখ্যা ধরে। মানে আমরা বলতে পারি ভগ্নাংশ সংখ্যা ব্যতীত যেসব সংখ্যাগুলো আছে মূলত সেগুলো হচ্ছে সবগুলাই পূর্ণ বলতে কি? পূর্ণ বলতে আমরা একটা জিনিসকে পূর্ণ আকারে বুঝি, তাই না? তুমি যখন একটা সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করতেছো, দশমিকে করতেছো, জিনিসটা ভেঙে যাচ্ছে না? বাট এগুলো তো দেখো ভাঙা অবস্থা নাই, কিন্তু হোক সেটা প্লাস বা মাইনাস, পূর্ণ রূপে আছে। এই জন্যই আমরা পূর্ণ সংখ্যার সংজ্ঞা যদি দিতে চাই, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলতে পারবো? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এখন কথা হলো, যদি আমরা কি করি, যদি মনে করো যে এই হচ্ছে এই শূন্য সহ ধরি সবগুলাকে, তাহলে কি বলতে পারবো সমান আমরা? এটা হচ্ছে আমরা যেহেতু শূন্য কি কোনো ঋণাত্মক সংখ্যা না, এই পাশে ধনাত্মক না, আবার ধনাত্মক না, হ্যাঁ, কিন্তু এই পাশের যে সংখ্যাগুলো আছে সেগুলা ঋণাত্মক। তো শূন্য সহ যখন আমরা কল্পনা করব তখন সেটাকে আমরা বলতে পারবো অঋণাত্মক বলতে পারবো তখন আমরা। আচ্ছা, তখন আমরা কি বলতে পারবো? অঋণাত্মক। আর সকল এই ধনাত্মক সংখ্যাগুলোকে আবার আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। সেখানে যেহেতু শূন্য আসলে কি একটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে, সুতরাং শূন্যর পরে অর্থাৎ যেসব পজিটিভ সংখ্যাগুলো আছে সেগুলাকে যদি আমরা ইয়া করি এখান থেকে, হ্যাঁ, মনে করি এটা আপাতত একটু মিশাইলাম, আচ্ছা না মিশাই, মনে করি এই পাশ দিয়ে আবার দিলাম, হ্যাঁ, এটাকে বলতে পারবো আমরা এই জিনিসটাকে বলতে পারবো স্বাভাবিক সংখ্যা বলতে পারবো, স্বাভাবিক। তাহলে বেশ কিছু জিনিস কিন্তু আমরা শিখে গেলাম, যে শূন্যর এই পাশের গুলো আমরা বলবো ধনাত্মক সংখ্যা, এই পাশের গুলোকে বলবো নিরপেক্ষ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যা আমরা কাকে বলছি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। আর যখন আমি শূন্য সহ আবার ধরতেছি, তখন এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আর তার মানে এখানে আসলে মূল কাজ করতেছে শূন্য। তো শূন্য আসলে অনেকগুলো আমরা বৈশিষ্ট্য এখানে আমরা শিখতে পারি। শূন্যর বৈশিষ্ট্যগুলো ক্লাসিফিকেশন করার চেষ্টা করি। তো শূন্যর প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে শূন্য হচ্ছে একটা কি? অবশ্যই পূর্ণ সংখ্যা। আবার শূন্যকে আমরা বলতে পারি একটা জোড় সংখ্যা। এখন অনেকে বলবে যে হচ্ছে জোড় সংখ্যা যদি বলি, তখন অনেকে বলবে যে ভাই শূন্য আবার জোড় সংখ্যা কেমনে? শূন্য কি জোড় সংখ্যা হয়? তাহলে আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি যে শূন্য কিভাবে জোড় সংখ্যা হইতে পারে। আমরা এখানে সংখ্যা রেখা এটা আঁকানো আছে, এই যে এখানে আমরা জানি কি 2, আমরা লিখতে পারি হচ্ছে কি জোড় সংখ্যা কোনগুলা? 2, 4, 6, 8 বা যদি হচ্ছে ঋণাত্মক বলি তাহলে হচ্ছে কি -2, তারপরে হচ্ছে
-4, আবার হচ্ছে -6, এরকম ভাবে আগাবে। এখন এই যে মাঝের যে গ্যাপ, আমরা জানি হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি আমরা এরকম বসাইতে চাই, যে আমরা বসাইলাম হচ্ছে 1, বিজোড় কোনো একটা সংখ্যা বসাইলাম, ঠিক আছে, 1 বা 3 বসাইলাম, ঠিক আছে। এখন বিজোড় সংখ্যা, এটাতেও বিজোড় সংখ্যা, এটা শেষে যদি আমি একটা শূন্য বসাই, তাহলে এটা কি আর বিজোড় সংখ্যা থাকলো? থাকলো না। তো এই জন্য এই যে আমরা বুঝতে পারছি কি, যে শূন্য আসলে যে কোনো বিজোড় সংখ্যাকে যদি জোড়ে পরিণত করতে পারে, তাহলে কি হবে? অবশ্যই শূন্য একটা জোড় সংখ্যা হবে। শূন্য জোড় সংখ্যা বলেই কোনো একটা বিজোড় সংখ্যার সাথে বসে সেটাকে সেটাই, যে কোনো শব্দ, যে কোনো সংখ্যার সাথে কিন্তু শূন্য অ্যাড করলে সেটা অবশ্যই জোড়ে পরিণত হয়। জোড়ে পরিণত। বিজোড়ে পরিণত তো হয় না, তাই না? এটাই। আচ্ছা, পূর্ণ সংখ্যা হয়েছে, জোড় সংখ্যা হয়েছে, তারপরে কি? এটা হচ্ছে আমরা আরেকটা বলতে পারি, শূন্য হচ্ছে একটা কি নিরপেক্ষ সংখ্যা। শূন্য হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। এই যে আমরা বললাম সিজনাল ফ্যানের মতো, যে সে আসে, সে হচ্ছে আমাদের নির্ধারণ করে দিচ্ছে যে সংখ্যা রেখার ডানে এবং বামে কারা থাকবে, বা হচ্ছে জোড় বিজোড়, এটা নির্ধারণ করে দিচ্ছে কে? শূন্য। সেই জন্য হচ্ছে শূন্য একটা কি নিরপেক্ষ সংখ্যা। আচ্ছা, তো সাউন্ড বেশ কয়েকটা বলে দিছে, আরো কিছু আছে যেরকম আমরা বলতে পারি। ওইদিকে কয়টা হয়েছে সাউন্ড? 3টা হয়েছে। 3টা হয়েছে। আচ্ছা, আরেকটা হইতে পারে শূন্য কিন্তু মূলদ সংখ্যাও। কেন মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, তবে একটু বলার আছে, সেটা হলো মূলদ সংখ্যা কোনটা? মূলদ সংখ্যা হচ্ছে তুমি যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে, তাই না? পি বাই কিউ আকারে প্রকাশ করে একটা কি বের হওয়া লাগবে? মান বের হওয়া লাগবে, একটা মান বের হওয়া লাগবে, তাই না? তবে একটা শর্ত আছে, কিন্তু একটা শর্ত হচ্ছে এখানকার হর যে মানটা থাকবে, পি ও কিউ দুটাই পূর্ণ সংখ্যা হবে, পাশাপাশি কিউটা কিন্তু কখনোই কিউ নট ইকুয়াল 0, নট ইকুয়াল, মানে নিচেরটা কখনো 0 হতে পারবে না। কেন? কারণ নিচে যদি 0 চলে আসে, তোমার সাপোজ যদি এরকম হয় যে 2/0, তাহলে এটার মান কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো মতেই ভুল করা যাবে না, হ্যাঁ, তাই না? অবশ্যই একটা মান আসতে হবে। সেজন্য আমরা কি নিচে কখনোই 0 বসাইতে পারবো না। শূন্য নিচে আসলে হচ্ছে অসংজ্ঞায়িত হবে, সেটা ঠিক আছে, বাট উপরে আসলে কি হবে? উপরে আসলে তো মান আসবে অবশ্যই। তুমি দেখো, যদি 0/2 বলো তো এটার মান কিন্তু 0 হয়ে যাবে। তুমি যদি 0/4 বলো তাও কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা পি বাই কিউ আকারে প্রকাশও করছি, একটা মানও আসছে, শূন্যটা একটা মান। হ্যাঁ, তো এই জন্য কিন্তু শূন্যকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। আবার আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে শূন্য হচ্ছে তোমার ধনাত্মকও নয়, ধনাত্মক এই বিষয়টা একটু না, আচ্ছা থাক, ধনাত্মকও নয়, আবার কি ঋণাত্মকও নয়, ঋণাত্মকও নয়। আমরা প্রথমেই দেখলাম, যে এখনো দেখতেই পাচ্ছি শূন্য, যে দেখো এ কিন্তু ধনাত্মকের মধ্যেও নাই, ঋণাত্মকের সাথেও নাই, এ কিন্তু নিজের মতো নিরপেক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে একজেদি, কাজ নিজে যা ইচ্ছা তাই করে, এর সাথে সাথ নাই। ঠিক আছে, এরকম। আচ্ছা, আবার অনেকে ভালোবেসে কিন্তু অঋণাত্মকও বলে এটাকে অঋণাত্মক। আচ্ছা, তাহলে বেশ কয়েকটা কিন্তু আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, এগুলো মনে রাখা জরুরি। এদিকে পাইছি আমরা পূর্ণ সংখ্যা শূন্য, কারণ যে সংজ্ঞায় কি বলেছি, সংজ্ঞাতে পূর্ণ সংখ্যা সংজ্ঞাতে প্রথমেই বলেছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো শূন্য অবশ্যই পূর্ণ সংখ্যা। তারপরে জোড় সংখ্যা বলেছি, তুমি যে কোনো সংখ্যার সাথে ওকে বসা, ও জোড় বানাই দিবে। তারপরে হচ্ছে কি বলছিলাম আমরা? নিরপেক্ষ, একটু আগেই বললাম নিরপেক্ষটা। তারপরে হচ্ছে বললাম মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করলে আমরা একটা মান পাচ্ছি। তো যে কোনো সংখ্যার সাথে যদি তুমি শূন্য রাখো, তাহলে দেখা যাবে মান বের হবে একটা, তবে নিচে রাখা যাবে না, নিচে রাখলে আবার অসংজ্ঞায়িত হবে। সত্যটা মনে রাখতে হবে, এখানে সত্যটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আবার দেখা যাচ্ছে অনেকে ভালোবেসে অঋণাত্মকও বলছে। তো আমরা মোটামুটি দেখা যাচ্ছে কি করলাম, আমাদের কি কি হয়ে গেল? পূর্ণ সংখ্যা হয়ে গেছে, স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে, শূন্যর যে বৈশিষ্ট্যগুলো, ঋণাত্মক সংখ্যা শেষ, শূন্যর বৈশিষ্ট্য অনেকগুলাই শেষ। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই মৌলিক সংখ্যাতে। যাওয়া যায়। মৌলিক সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ, মৌলিক সংখ্যাটা আসলে একটু যাইতেই পারে। ঠিক আছে, এখন আমরা এগুলো মিশাই দিয়ে একটু মৌলিক সংখ্যায় চলে যাব। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি? মৌলিক সংখ্যা বলতে আমরা বোঝাই যে ওর ভিতরে কি অন্য কোনো পদার্থ নাই। আমরা যদি মৌলিক পদার্থ বলি ভাই, সেক্ষেত্রে বলা হচ্ছে যে কি, যে পদার্থের ভিতরে মানে অন্য কোনো আলাদা কোনো পদার্থ নাই, একটাই পদার্থ, ওটাই পাচ্ছে, আর কিছু এটা হচ্ছে মৌলিক পদার্থ। তো মৌলিক সংখ্যাটাও সেরকম জিনিস, যে যেইটাকে ভাঙলে আসলে ওকে, আর আমরা তো জানি সার্বজনীন ভাবে এক থাকবে। তো মৌলিক সংখ্যা, তাহলে দেখো, যেই সংখ্যাকে তুমি কি করতে পারবা, যেই সংখ্যাকে তুমি এক এবং ওই সংখ্যাটি ছাড়া এক এবং ওই সংখ্যাটি ছাড়া তুমি কি করতে পারবা না, তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবা না, অন্য কোনো সংখ্যা দ্বারা
ভাগ করা যায় না, সেটাই আমাদের কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আচ্ছা, উদাহরণ তো দরকার আছে কয়েকটা। হ্যাঁ, দুই আমরা বলতে পারি দুই দুইয়ের একটা কথা মৌলিক সংখ্যা। দুইকে কি ভাঙা সম্ভব? না, দুইকে যদি ধরো আমরা যে তুমি এক দিয়ে করলে, সরি এই পাশে এক দিয়ে করলে তুমি দুই এককে দুই পাচ্ছ, তাই না? তারপরে আবার দেখা যাচ্ছে যে আবার আবার দুইকে তোমাকে দুই দিয়েই করতে হবে, হ্যাঁ। তাহলে দুই এককে দুই পাবা। তো এক আর দুই, দেখো এক তাছাড়া আর ওই সময়টা নিজে। হ্যাঁ, তাহলে আবার পাঁচকে যদি বল, পাঁচের ক্ষেত্রেও কিন্তু সেম। Same. তুমি হচ্ছে এক দিয়ে করো, তাহলে হচ্ছে পাঁচ এককে পাঁচ। নিঃশেষে বিভাজ্য হওয়া লাগছে কিন্তু। হ্যাঁ। নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এগুলো সব, নিঃশেষে বিভাজ্য হওয়া লাগে। আবার কি তিন আছে। হ্যাঁ, পাঁচকে যদি তুমি আবার কি পাঁচ দিয়ে করো, তাহলে পাঁচ এককে পাঁচ। তো দেখা যাচ্ছে আমরা জানি দুই, তিন, পাঁচ, সাত, এরকম অনেকগুলো আসবে, এগুলো আবার মৌলিক সংখ্যা। ওই কেউ মনে করো না যে যে জোরের পর বিজোড় হইতে হইতে যাচ্ছে নয়, নয় কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ। নয় কিন্তু আবার তুমি যখন যদি নয়কে যদি আমরা একটু দেখাই যে নয়কে যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু তিন পাওয়া যায়, তিন তিরিখে নয়, সেজন্য নয়কে নয় কি নয়টা আমরা করে দিই, নয়টাকে যদি তুমি প্রথমে এক দিয়ে করো তাহলে মিলবে, মিলবে। এটা মিলছে। এবার নয় আবার নয় দিয়ে মনে করো নয় দিয়ে করলে নয়টা মিলছে। এটাও মিলছে। ঠিক আছে, কিন্তু হইলো। কিন্তু কুদ্দুস জানে না হ্যাঁ। যে নয়কে আবার তিন দিয়ে করা যায়, তিন তিরিখে নয়। নয়, তাহলে তিন তিরিখে নয় যদি হয়ে যায় তাহলে কয়টা চলে আসলো? এক নয় এক নয় তিন, তিনটা চলে আসলো। হ্যাঁ। বাট হইতে হবে দুইটা। আরেকটা সংখ্যা এখানে দেওয়া যায়, তাইলে আরেকটা সংখ্যা কি ছিল বলতো? যে যেই সংখ্যার, এই সংখ্যাটা না দিলে বুঝবে না আসলে, যেই সরি সংখ্যার যেই দুইটা গুণনীয়ক হইতে সংখ্যার হবে। গুণনীয়ক, যেই সংখ্যার হচ্ছে গুণনীয়ক বা কি, যেই সংখ্যার গুণনীয়ক গুণনীয়ক। বা উৎপাদক, উৎপাদক বা ভাজক বা ভাজক মাত্র দুইটি থাকবে, মাত্র দুইটা থাকবে। দুইটি। এটাও কিন্তু মৌলিক সংখ্যার একটা সংজ্ঞা এক প্রকার। তো দেখো, একের ক্ষেত্রে আমরা পাইছি এক এবং দুই নিজেই, পাঁচের ক্ষেত্রে আমরা পাইছি এক, পাঁচ নিজে, নিজেই। নয়ের ক্ষেত্রে আমরা পাইনি, তিনটা পেয়ে গেছি। তিনটা পাইছি। এই জন্য আমাদের ওটা নয় সংখ্যা হবে না। তো এরকম ভাবে যে সংখ্যার শুধু আমরা এখানে বলতেছি কি দুইটা মাত্র গুণনীয়ক থাকবে, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। আচ্ছা। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে হচ্ছে ভাই এক কেন মৌলিক সংখ্যা হবে না? হ্যাঁ, এখন আমরা এটা এই যে এই সংজ্ঞা যদি দেখি দিয়ে যদি আমরা প্রমাণ করতে যাই যে এককে যদি আমরা প্রথমে এক দ্বারা ভাগ করি, এককে মনে করো যে আমি এক এক দিয়ে দ্বারা ভাগ ভাগ করলাম, করলাম। এক এককে এক। এক, এখন এককে কি আর কোনোভাবে ভাগ পৃথিবীর আর করা কিছু যাবে? আছে যে তুমি এককে মিলাবে? আর কিছু আর কি আছে? আর কিছুই নাই। তাহলে এটার গুণনীয়ক কিন্তু বের হলো একটা। বিরাজেলের হেক্সা হয়ে যাবে, তাও দেখা যাবে এক মিলাইতে পারবে, মিলবে না। হ্যাঁ, তো বিষয়টা তো এরকম। এই যে দুইটা, এটার কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি যে গুণনীয়ক অন্তত হয়ে যাবে দুইটা, আচ্ছা। কিন্তু একের গুণনীয়ক হচ্ছে একটা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে কিছু, সেটা হলো মৌলিক জোড় মৌলিক সংখ্যা কিন্তু একটি। যতগুলো আমাদের মৌলিক সংখ্যা আছে তার মধ্যে সবগুলোই বিজোড়, শুধুমাত্র জোড় মৌলিক সংখ্যা শুধু একটি। একটি। এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, হ্যাঁ, অনেক সময় এটা আসতে দেখা যায়। কারণ এটা অনেকেই হয়তো খেয়াল করবে না। আমাদের জোড় মৌলিক সংখ্যা কিন্তু শুধু একটি, সেটা কোনটা বলতো? দুই। বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোই বিজোড় সংখ্যা। সবই বিজোড়, সবগুলো এটা একটু মাথায় রাখতে হবে, তাই না? তাহলে মৌলিক সংখ্যাটা তো আমরা মোটামুটি শেষ করে ফেললাম। শেষ করলাম। এখন মৌলিকের সাথে সহমৌলিক আছে কিন্তু, হ্যাঁ। ওটা তুমি শেষ করে দাও। আচ্ছা, তো এখানে আমরা এই যে গুণনীয়কের কথা বললাম বা উৎপাদকের কথা বললাম, তো একটু বলে রাখি যে উৎপাদক বা গুণনীয়ক জিনিসটা আসলে কি। আমরা যদি দেখি যে এই যে আমরা যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি এবং ভাগ করার ফলে এই যে নিঃশেষে যদি বিভাজ্য হয়, তাহলে হচ্ছে যেই সংখ্যা দ্বারা ভাগ করলাম ওই সংখ্যাটা, যে সংখ্যাকে ভাগ করলাম তার হচ্ছে একটা গুণনীয়ক। যেমন এখানে আমরা দেখাইছি হচ্ছে কি এই যে 3 দিয়ে যখন আমরা 9কে ভাগ করতেছি তখন কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে। নিঃশেষে বিভাজ্য মানে নিচে আর কিছু অবশিষ্ট থাকবে না। এরকম যদি থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে কি ওই সংখ্যার গুণনীয়ক। তার মানে 9-এর একটা গুণনীয়ক হচ্ছে 3, বা 9-এর আমরা যদি আমরা বলি যে 9-এর আসলে গুণনীয়ক গুলা কোনগুলা, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1, 3, 9। ঠিক আছে, মানে যেই যে সংখ্যাগুলা দেয়া আমরা হচ্ছে কি 9কে ভাগ করতে পারলাম, নিঃশেষে বিভাজ্য হইলো সেক্ষেত্রে। হ্যাঁ, আবার আরেকটা বিষয় সামনে বলা যেতে পারে, আরেকটা টার্ম আসে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক আসে না? মৌলিক গুণনীয়ক বলতে তোমার হচ্ছে দেখা যাচ্ছে তুমি একটা সংখ্যার গুণনীয়ক বের করলা, হ্যাঁ, হ্যাঁ। বের করে ওর মধ্যে যেই যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, ওগুলোই মৌলিক এগুলো হচ্ছে গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক। আর যদি আবার যৌগিক সংখ্যা আসতে পারে, যেমন 8-এর ক্ষেত্রে আমরা বের করতে পারি। 8-এর যদি আমরা গুণনীয়ক বের করি 1, তারপরে হচ্ছে 2, 4 এবং হচ্ছে 8। এখন দেখা যাচ্ছে যে এখানে 2 আর হচ্ছে কি একটা মৌলিক গুণনীয়ক, বাকিগুলো এগুলা কিন্তু আবার কি ভাগ করা যায়, সেহেতু এগুলা হচ্ছে কি যৌগিক গুণনীয়ক। আচ্ছা, এইবার সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক। সহমৌলিক জিনিসটা আসলে সহজ, একটু শুনতে অনেক সময় আমাদের বইয়ে যেহেতু কথাটা বলা আছে কোনো ব্যাখ্যা দেওয়া নাই,
সহমৌলিক মানে মনে করো যে যে কোনো দুইটা সংখ্যা, ওই সংখ্যা দুইটার আমরা যে গুণনীয়ক যদি বের করি, বের করার ফলে যদি দেখি যে ওই সংখ্যা দুটার মধ্যে শুধুমাত্র এক এই সংখ্যাটা হচ্ছে কমন আছে, তাছাড়া আর কোনো সংখ্যাই কমন নাই, তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে, সেই সংখ্যা দুইটাকে আমরা বলবো সহমৌলিক। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি, আমরা বলতে পারি হচ্ছে 8, 8 এর গুণনীয়ক আমরা এখানে দেখছি, ঠিক আছে। আচ্ছা 8 তাহলে না লিখে 8 এর এই যে গুণনীয়ক এখানে আছে হচ্ছে 1 2 4 আর 8। আচ্ছা আমরা যদি 15 এর গুণনীয়ক নির্ণয় করি তাহলে আসবে হচ্ছে 1 দিয়ে বিভাজ্য হবে অবশ্যই, তারপরে 3 5 15 মানে 3 5 আর হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে 15 এর গুণনীয়ক, এটা হচ্ছে 8 এর গুণনীয়ক। এখন এর মধ্যে আমরা যদি দেখি যে হ্যাঁ এটা যৌগিক গুণনীয়ক আছে বা ইয়ে আছে, তাহলে সহমৌলিক হইলো কেমনে? এই যে দেখো আমি প্রথমে বলছি হচ্ছে এক ছাড়া আর কোনো জিনিস হচ্ছে এই দুইটার মধ্যে মিল থাকবে না, ঠিক আছে। এক ছাড়া আর কোনো জিনিস মিল আছে? এখানে 2 আছে, এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 8 আছে, 15 আছে, কোনো মিল নাই। তার মানে যদি এরকম হয় যে কোনো দুইটি সংখ্যার মধ্যে শুধুমাত্র এক এই গুণনীয়কটা মিল থাকবে, তাহলে ওই সংখ্যা দুইটাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। আচ্ছা, তো এবার সবচেয়ে বড় সমস্যা যেটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন, ঠিক আছে। বিশ্বকাপ নিয়ে যতটা না কনফিউশন, মূলদ অমূলদ নিয়ে আরো কনফিউশন। বিশ্বকাপেরটা আমরা দেখা যাচ্ছে একটা সিদ্ধান্তে আসতে পারছি না, বাট মূলদ অমূলদ নিয়ে কিন্তু আমরা সিদ্ধান্তে চাইলে আসতেই পারি। তো মূলদ নিয়ে অলরেডি বলে ফেলছি আমি ওইদিকে, যে তুমি যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা, আর যদি একটা মান বের হতে হবে, এই তো মোটামুটি। আচ্ছা, মূলদ নিয়ে এত ঝামেলা নাই। মূলদের মধ্যে যেগুলো আলোচনা করছি আমরা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সবগুলাই মূলদ সংখ্যা। চলে যাবো আমরা অমূলদে, ঠিক আছে। অমূলদ সংখ্যা নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে। এই অমূলদ সংখ্যার আজকে আমরা একদম ডিম ভাজি করবো, করে স্টুডেন্টদের খাওয়াই দিব, যাতে করে এই অমূলদ সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা না হয়। কারণ অমূলদ গুলো চিনলেই কিন্তু আলটিমেটলি বাকিগুলো সবই কি মূলদ, তাই না? বাকিগুলো সবগুলোই মূলদ, স্বাভাবিক। তো ঠিক আছে, সামনে একে একে বোঝা দিতে থাকো। যেরকম প্রথমে হচ্ছে আমাদের কি মান অনির্দিষ্ট বা অসীম আসবে, এটা একটা। আচ্ছা তাহলে আমরা বলতে পারি হচ্ছে এখানে হচ্ছে অমূলদ সংখ্যা। যদি অমূলদের প্রথম বৈশিষ্ট্য আমরা বলি, তাহলে এটা অবশ্যই কি হবে? অসীম হবে, অসীম বা অনির্দিষ্ট হবে। তো আমরা যে কোনো একটা মান নিতে পারি, আমরা নিতে পারি হচ্ছে রুট নিলাম 15। এটা যদি আমরা মান বের করি সেক্ষেত্রে কি আসতে পারে? হচ্ছে তো দেখো আসলে এই মানটা কি আসতেছে, যে আমরা রুট করতেছি যে হচ্ছে সরি 3 এরকম আসবে। আচ্ছা তো এরকম যদি আসে সেক্ষেত্রে দেখবো যে কি কোনো নির্দিষ্টতা আছে কি? এটা কোনো নির্দিষ্টতাই নাই, আসলে চলতেই থাকবে। তাহলে এটা কি হবে? অসীম বা অনির্দিষ্ট হবে। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যার, যে কোনো মৌলিক সংখ্যার যদি বর্গমূল করি, মৌলিক সংখ্যার যদি বর্গমূল করি তাহলে সেটাও হবে হচ্ছে অমূলদ। ঠিক আছে, আমরা যদি রুট 2 করি, আমরা রুট 2 যেহেতু একটা মৌলিক সংখ্যা এবং হচ্ছে আমরা যদি 2 কে রুট করি তাহলে মান আসে হচ্ছে এরকম। আমরা বলতে পারি এরকম আসতেই থাকবে 4 1 4 2 1 3 এরকম আসতেই থাকবে কন্টিনিউয়াসলি। তো এই যে কি এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা যখন আমরা রুট করব বা বর্গমূল করব তখন আমরা কি পাবো? তখনও দেখবো যে হচ্ছে ওইটা আমাদের অনির্দিষ্ট আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি কয়টা হয়ে গেছে আমাদের? দুইটা হয়ে গেছে। আরো একটা আছে, সেটা হলো আমরা কি যদি কোনো রুট যুক্ত শব্দকে যদি রুট মুক্ত না করতে পারি শেষ মাস, তাই না? যেরকম 18 কে যদি আমরা ভাঙি তাহলে কত পাচ্ছি? এদিকে 9, এদিকে 2। তারপরে এটাকে আমরা আবার হচ্ছে হ্যাঁ 3 এর স্কয়ার করতে পারি, এক পাশে রুট 2 হয়ে গেল। তাহলে এখানে স্কয়ার রুটে কাটা 3 √2
আলটিমেটলি 3√2 আসছে, তাই না? √2 তো থেকেই গেল। থেকে গেল। তাহলে যদি এরকম কোনো সংখ্যা হয় যেটাকে আসলে রুট মুক্ত করা যাবে না, তাহলে আমরা বলবো হচ্ছে যে রুট যুক্ত শব্দকে রুট মুক্ত করতে না পারলে, সংখ্যাকে। সংখ্যাকে। আর যদি আমরা রুট মুক্ত করে ফেলতে পারি তাহলে মূলদ হবে। এটা একটু বিষয় দিয়ে আমরা দেখলাম যেহেতু। হ্যাঁ, আচ্ছা একটা দেখাও দাও। আচ্ছা একটা দেখাই দাও, হচ্ছে মনে করো রুট মুক্ত করতে পারলাম, সেক্ষেত্রে মূলদ হবে। আচ্ছা যদি মুক্ত করতে পারি, যেমন আমরা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যদি নিই, সাপোজ হচ্ছে 16 নিলাম, তাহলে এটা আমরা কি করতে পারবো, এরকম হচ্ছে করতে পারবো যে 16, তাহলে 4-এর উপরে স্কোয়ার করি, তাহলে আসবে হচ্ছে কি আলটিমেটলি 4 আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে কিন্তু রুট কিন্তু থাকলো না, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে এটা থেকে আমরা পড়তে পারি যে যদি এটাতে রুট যুক্ত যদি রুট মুক্ত না করা যায় সেক্ষেত্রে অমূলদ হবে, তাহলে যদি মুক্ত করা যায় তাহলে কি মূলদ হবে, মূলদ হবে, তাই না? আচ্ছা আরেকটা আছে, সেটা হলো আরেকটা আছে হচ্ছে ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, আমরা ধ্রুবক সংখ্যা বলতে আসলে কি, যেগুলা নির্দিষ্ট মান থাকে, ঠিক আছে? নির্দিষ্ট মান বলতে এটা কিন্তু আমরা ওইরকম নির্দিষ্ট মান না, যেরকম আমরা ধরতে পারি হচ্ছে পায়ের মান আছে, মানে ঠিক আছে, যে জায়গাতে থাকো মান ওইটাই ধরতে হবে। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে হ্যাঁ নির্দিষ্ট বলতে ধ্রুবক ধরি আমরা, যেটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ বলতে পারি, পায়ের মান বলতে পারি, এরকম যদি কোনো কিছু থাকে, অর্থাৎ আমরা বলবো হচ্ছে ধ্রুবক ধ্রুবক আচ্ছা একটা দিয়ে দিও ধ্রুবক মানগুলা, ধ্রুবকগুলা। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা পায়ের মান বলতে পারি হচ্ছে আই, আচ্ছা এমনিতে লিখে দাও 3.1415, এরকম আসলে ডট 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 আরো আসতেই থাকে। তো আমরা আসলে এটা সহজ করার জন্য 3.1416 করে এটাকে ওই যে পরবর্তী গুলা শেষ করে দিই, এটার কিন্তু আসলে অনির্দিষ্ট মান থাকে। আবার হচ্ছে যে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মানের ক্ষেত্রে ধরে হচ্ছে 9.8 ধরে নিই, ঠিক আছে, ওইটার কাছাকাছি একটা মান ধরে তখন আমরা আগে আচ্ছা তো আরেকবার যদি রিক্যাপ করা যায় তাহলে হচ্ছে কি, প্রথম হচ্ছে অমূলদ সংখ্যার অবশ্যই কি হবে, অসীম হবে বা অনির্দিষ্ট হবে, কোনো নির্দিষ্ট মান থাকবে না। আবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যা, আমরা দেখলাম হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, তো সেটা যদি 2 আমরা 3 5 7 এর মধ্যে যে কোনো তোমরা ট্রাই করে দেখবা যে এখানে কি আমরা 2 ট্রাই করছি, তোমরা 3 বা 5 7 যা আছে এগুলো ট্রাই করবা। আবার হচ্ছে যদি রুট যুক্ত থাকে, মানে হচ্ছে বর্গমূল যুক্ত যদি থাকে, সেটাকে যদি মুক্ত না করা যায় সেক্ষেত্রে অবশ্যই অমূলদ হবে, আর যদি মুক্ত করা যায় সেক্ষেত্রে হচ্ছে মূলদ হবে। মুক্ত করা গেলে মূলদ হবে, মুক্ত না করা গেলে অমূলদ হবে। আর হচ্ছে ধ্রুবক পদের মান সবসময় কি হবে, অমূলদ হবে, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা তো এবার আমরা হচ্ছে যেটা করব সেটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় এই টপিকের মধ্যে, মোটামুটি শেষ টপিক বলা যায়। দেখা যায় অনেক সময় আমরা বড় বড় সংখ্যা দেখি না, যে বড় বড় সংখ্যা দেখে আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই যে আসলে এটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, বুঝতে পারি না, বুঝি না, যে অনেক সময় নিয়ে ভাগ করি। আবার তুমি জবের পরীক্ষা দিতে যখন যাবে তখন ওই বড় সংখ্যাকে ভাগ দিতে দিতে তোমার সময় শেষ হয়ে যাবে। আবার রুট করার সময় দেখা যাচ্ছে সংখ্যাগুলো একটু মানে এরকম বড় সংখ্যা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে বিভাজ্যতার অনেকগুলো রুলস আছে, এই রুলস গুলো কিন্তু জানলে অনেক ইজি হয়ে যাবে। তুমি একটা সংখ্যা দেখলেই বুঝে যাবা যেটা, তার মানে আমরা এখন শিখবো হচ্ছে বিভাজ্যতা। তো বিভাজ্যতার প্রথম নিয়ম যদি আমরা শিখি, তাহলে যে কোনো জোড় সংখ্যা হলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তো এটার সাথে মিল রেখে আমরা এটার যদি একটু উদাহরণ দিই, আমরা সহজ একটা উদাহরণ দিলাম যে হচ্ছে যে কোনো জোড় সংখ্যা, মানে আমরা ধরলাম যে 20 কে যদি আমরা কি করি 2 দ্বারা ভাগ করি, আইবে হচ্ছে কত, এখানে 10, তাহলে 20 মিলে গেল 0। তাহলে যে কোনো আমরা যদি 2 দ্বারা এরকম অনেক সংখ্যা আছে তো ভাগ করতে পারি, সহজ জিনিস একদমই।
তারপরে দ্বিতীয় নিয়ম আমরা যদি এটার সাথে মিল রেখে একটু পড়ি, যে হচ্ছে যে কোনো সংখ্যার যদি শেষ দুইটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয়, চার দ্বারা ভাগ করা যায়, চার দ্বারা যদি ভাগ হয় তাহলে ওইটা হচ্ছে চার দ্বারা বিভাজ্য হবে, ওই পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো আমরা এরকম দেখা যাচ্ছে যে সংখ্যা দেখতে পারি, মানে যদি তিনটা সংখ্যার এরকম কোন সংখ্যা থাকে, যে হচ্ছে আমরা ধরলাম 332, ঠিক আছে। এখন আমরা বলছি যে সেই দুটি সংখ্যা যদি ভাগ যায়, তাহলে আমরা ধরলাম হচ্ছে কত, 32 যদি ধরি, 32কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 8, 32 শূন্য। তাহলে এটা হচ্ছে কি, আমরা এবার আমরা আসলে প্রয়োগ করে দেখি যে এই শেষ সংখ্যাটা যেহেতু বিভাজ্য হইলো, এবার পুরো সংখ্যাটা বিভাজ্য হয় কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আছে হচ্ছে 33 ধরি, যদি প্রথম দুইটা নিই, তাহলে এখানে আবার প্রথমে আমরা 8 দ্বারা নিব, আসবে হচ্ছে কত, 32, হাতে 1 নামবে, আসবে 2, আচ্ছা এবার আসবে হচ্ছে এখানে 3, 3 4 হচ্ছে 12 শূন্য। তাহলে আমরা দেখতে পাইলাম যে হচ্ছে শেষের যে কোনো, যদি যত বড়ই সংখ্যা হোক, ওই সংখ্যা যদি শেষের দুইটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে পুরা সংখ্যাটাই কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তারপরে এবার হচ্ছে এটার সাথে একদমই মিল রেখে শুধু শেষের তিনটা সংখ্যা, শেষ তিনটি সংখ্যা যদি আচ্ছা 8 দ্বারা বিভাজ্য হয়, 8 দ্বারা যদি ভাগ হয়, তবে সেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটারও একটা উদাহরণ দেখতে পারি, যে বড় কোনো একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে শেষের তিনটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হইতে হবে। সাপোজ ধরলাম হচ্ছে 2100, ঠিক আছে, এটা এরকম একটা সংখ্যা ধরলাম। এখন এটার শেষ সংখ্যা হচ্ছে 120, শেষ তিনটা, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে আসবে হচ্ছে একবার, তাহলে 8 যাবে, তাহলে আসবে হচ্ছে এখানে 4 শূন্য, তাহলে হচ্ছে 50 40 মিললো। আচ্ছা, তাহলে তিনটা সংখ্যা গেছে, এখন আমাদের দেখতে হবে হচ্ছে চারটা সংখ্যা আসলে তাহলে ভাগ যাবে কিনা। আচ্ছা, তাহলে 8 দিয়ে যদি আমরা করি, 8 দুগুণে 16, 3 আসতে 24 হয়ে যাচ্ছে, তাহলে 2 নিব আমরা, 16 আসলো, তাহলে 21 থেকে যদি 16 বিয়োগ করি, তাহলে এইদিকে 4, এখানে 5, আচ্ছা 2 আসলো 52, তাহলে হচ্ছে 6 আসতে হবে হচ্ছে 48, যেহেতু আমরা 7 নিলে আরো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 48 নিলাম, এখানে এখানে আসলো হচ্ছে তাহলে 4, ঠিক আছে। তাহলে একটা শূন্য নামাইলে না, আর হচ্ছে এখানে আমরা যদি বসাই 50 40, তাহলে যে কোনো সংখ্যা যদি তিনটি সংখ্যা দ্বারা, যে কোনো সংখ্যার শেষ তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে ওই পুরা সংখ্যাটি যত বড় সংখ্যা হোক, আমি এখানে একটু ছোট সংখ্যা নিয়ে দেখাইছি, তোমরা চাইলে আরো বড় সংখ্যা নিতে পারো, সেই সংখ্যা নিয়ে দেখবা যে হচ্ছে কি, যদি শেষ তিনটা শুধু বিভাজ্য হয়, তাহলে ওই সকল সংখ্যাই বিভাজ্য হবে। আচ্ছা, এটা একটু বোঝানোর কারণ হচ্ছে অনেক সময় চাকরির পরীক্ষাতে বা বড় বড় সেক্টরে অনেক বড় একটা সংখ্যা দিয়ে দেয়, এবং সেটা হচ্ছে এরকম মান নির্ণয় করতে বলে বা রূপ নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে তখন ভাগ করার ক্ষেত্রে এই 4 বা 8 মানটা অনেক সময় কাজে লাগে। আচ্ছা, তো 8 দ্বারা আমরা মোটামুটি শেষ করলাম, তো এই হচ্ছে আমাদের ছিল কিছু নিয়ম। ঠিক আছে, সাউন্ড শেষ করে ফেলছে অনেকগুলো, তবে আরো কিছু বাকি আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও।
হ্যাঁ এগুলা নিয়ে নাও, এবং ভাইও আরো কিছু জিনিস আমাদের শিখাচ্ছে, তো এগুলা একটু ফোকাস করো। আচ্ছা, এটা কিন্তু খুবই মজাদার একটা ট্রিক্স, ঠিক আছে? খুব অল্প সময় কিন্তু কাজ হয়ে যায়। তো এবার যেটা সংকটে শিখেছিল তিনটা, আমরা তিনটা শিখেছি, তাহলে 4 নাম্বার। তাহলে দেখো, আচ্ছা তাহলে কোন সংখ্যার অঙ্কের সমষ্টি যদি কত হয়, সমষ্টি যদি 3 হয়, 3 হয়, তাহলে আমরা কি করবো? তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, সহজ কথা। তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। এরকম একই আরেকটা আছে, ঠিক আছে, ওটাও লিখে দিই। একদম সিমিলার নিয়ম, জাস্ট হচ্ছে এটা মনে করো কোন সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা একদম সিমিলার, এটা মনে হয় না লেখার দরকার আছে, আমরা একবারে বুঝাই দেবো। আমরা একবারে বোঝাই দিই। ওটা 3 যদি প্রথমে, তাহলে কি নিতে পারি আমরা? মনে করো 21 যদি বলো তুমি, 21 যদি দেখো এই সংখ্যাটা 2 এর এক মিলে 3 হবে কিনা। হ্যাঁ, দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 2, একটা 1, দুটো যদি আমরা যোগ করি, 3 দিয়ে যেহেতু সমষ্টি যেহেতু 3, আমরা 3 দিয়ে তাহলে এটা আমরা বিভাজ্য হবে 3 দিয়ে। তাহলে কত? আমরা জানি 3 7 21 মিলে গেছে না? মিলে গেছে। আর এটা যোগ করলে 3, তার মানে এবার মনে করো আমরা কত মিলো, আরেকটা যেটা বলছিলাম যে যদি 9 হয়, কি হয়? হ্যাঁ। 9 হয়, তাহলে 9 এখানে যদি 9 হয়, তার মানে তোমরা মনে রাখবা যে কোন সংখ্যার অঙ্কের সমষ্টি যদি 9 হয়, তাহলে 9 দ্বারা বিভাজ্য। যেরকম দেখো, আচ্ছা তাহলে দেখো এই যে 252, ঠিক আছে, এটা কত? 5 2 7 আর 2 9। 9, এবার যদি আমরা 9 দিয়ে তাহলে এটাকে বিভাজ্য হবে, দেখি সূত্র মিলে কিনা। আচ্ছা, তাহলে 9 দিয়ে যদি বিভাজ্য করতে বলি, তাহলে 9 দুগুণে হচ্ছে 18 হবে। 18, কেন আমরা 2 নিলাম? কারণ 3 নিলে বেশি হয়ে যাবে, বেশি হয়ে 27 হয়ে যাবে। তো এখানে যেহেতু 18 নিয়েছি, তাহলে এদিকে 2 আর 5 7 নামবে, 2 নামবে, তাই না? তাহলে কত জানি আমরা? 8 9 72 মিলে গেল। এটাও মিলে গেল, সুন্দর। এখন এখানে আরেকটা একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেহেতু দুইটা নিয়ম মোটামুটি একই শিখলাম, আর দুইটার একটু সম্পর্ক আছে। কিরকম? যেটা আবার 9 দ্বারা বিভাজ্য হবে, সেটা আবার 3 দ্বারাও বিভাজ্য হবে। তো চলো, ঠিক আছে, এটা তাইলে আমরা আমরা করে দেখি। আমরা কথায় বিশ্বাসী না, আমরা আমরা কাজে বিশ্বাসী। কাজে বিশ্বাসী। আমরা আমরা হচ্ছে প্রুফ দেখবো। প্রুফ দেখবো, এখন 3 দিয়ে করবো। আচ্ছা, তাহলে আমরা কত জানি? 3 8 24, তাই না? 24 করি, 24 করলাম। তাহলে এদিকে 1 1 2 নাম, 3 4 কত হয়? 12। দেখো মিলে গেল। তাহলে কি 9 দিয়ে যেটা যাবে সেটা কিন্তু 3 দিয়েও বিভাজ্য হবে। বিভাজ্য। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো তোমার কোন সংখ্যার শেষে যদি কত থাকে? 5 0 বা অথবা 0, 0 বা 5 0 অথবা 5 থাকলে, তাহলে এটা সহজ কথা একদমই, যে 0 অথবা 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে। কত দিয়ে? 5 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, আমরা এবারে প্রমাণ দেখি। আমরা আমরা তো বারবারই প্রমাণ দেখবো, আমরা এমনি এমনি তো করবো না, তাই না? প্রমাণ ছাড়া গতি নেই। আচ্ছা, মনে করো 445 নিলাম, শেষে 5 আছে কিনা? 5 আছে, 5 দিয়ে যাবে, তাই না? তাহলে আমরা 5 সূত্র অনুযায়ী তাই তো কথা। তাহলে 5 আসতে কত হবে আমাদের? 40। থাকে কত? 4 নামলো কত? 5 মান কত? 45 হয়ে গেল, শেষ। এবার দেখো, সবসময় যে 5 থাকবে সেটা তো না, আমরা তো 0 বলছি। 0 বলছি, 0 এই যে থাকবে। এবারে 0 আছে, হ্যাঁ, আবার 5 দিয়ে করো, 5 9 45 মিলে গেল। এই 0 নেমে গেল, এখানে একটা 0 দাও, 0 যেহেতু আছে মিলাই দাও, 0 0 মিলে গেল। তাহলে দেখো, যদি 0 আর 5 যদি থাকে, সেক্ষেত্রে কি দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা মোটামুটি একটা ফুল প্যাকেজ কিন্তু দেখে নিলাম। আমরা বিভাজ্যতার মেইনলি আসলে 6টা সূত্র দেখে ফেলছি। এখানে আমরা 2টা একসাথে দেখাইছি, এখানে দেখাইছি, আর হচ্ছে আগে হচ্ছে আমরা 3টা শিখছি। মেইনলি আমরা যদি একটু আবার রিভাইজ করতে চাই, যে প্রথমে হচ্ছে যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে স্বাভাবিক। শেষের 2টা যদি আবার 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মানে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে হবে হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আবার যদি শেষের 3টা যদি 8 দ্বারা ভাগ করা যায়, সেটা হবে আবার হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। আর এই যে এখানে হচ্ছে আমরা প্রথমে 3 এর দ্বারা দেখলাম, যে সংখ্যার অঙ্কগুলো যোগ করে যদি 3 হয়, তাহলে কিন্তু হবে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যদি 9 হয় তাহলে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। আবার 9 দ্বারা যেটা বিভাজ্য ওটা আবার 3 দ্বারা বিভাজ্য। আর এটা দেখলাম যদি শেষে 0 আর 5 থাকে, তাহলে সেটা হবে হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তো মোটামুটি আজকের ক্লাসটা যারা করবে তাদের
বাস্তব সংখ্যা নিয়ে যেটা বলছি, ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাই তোমার সন্দেহ থাকতে পারে, বাস্তব সংখ্যা কিন্তু নিয়ে বাস্তব কোনো সংখ্যা নিয়ে আর সমস্যা কোনো সন্দেহ না। মোটামুটি কতগুলো গোল দেওয়া হয়ে গেছে আমাদের, হিসাব করো। অনেকগুলাই। অনেকগুলো গোলই দিয়ে আর দিয়েছে। আমরা যদি দেখা চিন্তা যাচ্ছে করি, আর্জেন্টিনা সাপোর্টার থাকলে আমার কমেন্টে লিখবে যে 7 গোল, 7-এরও বেশি দিয়েছি আসলে, ঠিক আছে। আপনি কিন্তু এটা বলে কিন্তু একটা ভুল হইলো, আমি কিন্তু নিজেও আর্জেন্টিনা সাপোর্টার, ঠিক আছে। যাই হোক, আমরা ওইটা ওয়ার্ল্ড কাপের বিষয়টা আমরা ওয়ার্ল্ড কাপে মারামারি করব। এখন আপাতত আমরা যা দেখলাম যে মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ আমরা শেষ করে ফেলছি। তো মোটামুটি এই টার্মগুলো আজকে যেগুলো আমরা শিখাইছি, এগুলো জানলে তোমার অঙ্ক করতে গিয়ে যখন এগুলো আসবে যে বাস্তব সংখ্যা বা হচ্ছে বাস্তব স্বাভাবিক সংখ্যাতে এসে অবাস্তব কিছু মনে হবে না। অবাস্তব কিছু মনে হবে না, সেটা সবকিছু বাস্তবের মনে হবে। অবাস্তব মনে হবে না। তো কোনো কথা ছাড়া ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত, যেহেতু আমরা নিজের কাজের ক্লাস নিতে কিন্তু ভেবে গেছি আসলে। হ্যাঁ, আর Last আমরা minute আরেকটা ভেবে কথা গেছি। সেটা বলতে চাই যে তুমি যেটা দ্বারা উপকৃত হবে, আসলে এসএসসি পরীক্ষা তো সবার যে আলাদা আলাদা আমি 1 রোল হব 2 রোল হবো সেটা তো না। সবাই যখন আমরা কম্পিটিশন করব, আমরা সবাই বন্ধু বা ইয়ারা যারা পাশাপাশি আছে তাদেরকে নিয়েই কম্পিটিশন করবো। দেখা যাচ্ছে অনেক দুর্বল স্টুডেন্ট থাকে যাদের হ্যাঁ। সমস্যা হয়, তো এই ক্লাসের মাধ্যমে হয়তো অনেক উপকার। উপকার তুমি যদি হবে। কারো একটু উপকার করো, হ্যাঁ। দেখা যাচ্ছে তোমার ভাগেও কিন্তু একটা সোয়াব। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে অতটা মানে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে পারে না। এখন তো আমরা দেখি যে ম্যাথের জন্য, ইংলিশের জন্য আলাদা আলাদা কোর্স, আলাদা আলাদা প্রাইভেট। তো আমরা হচ্ছে সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ আমরা দিশারি কোচিং এ দিতে যাচ্ছি। প্লাস আমরা হচ্ছে অনলাইন সার্ভিসের মাধ্যমে এই জিনিসটাও তোমাদের হচ্ছে ফ্রিলি আর কি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, আমি আর শাওন আজকে এখানে বিদায় নিব। তবে ইনশাল্লাহ খুব দ্রুত আবারও কোনো একটা টপিক নিয়ে হয়তো ইনশাল্লাহ। চলে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা হচ্ছে তোমরা ফলো করে দিবা, ঠিক আছে, আমাদের সাথে থাকো। শেয়ার করে দিবা, এই আর কি। ঠিক আছে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।